স্টুডেন্টস, আমরা ক্লাস 11 ইতিহাস পড়ছি ধর্ম। আজকে পড়বো আরব দুনিয়া, সর্বজনীন খলিফাতন্ত্র। দেখো, ইসলামের আগে ও পরে আরব দুনিয়া। এক হচ্ছে অজ্ঞানতার যুগ। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব দুনিয়ার ইতিহাসের সময়কালকে অজ্ঞানতার যুগ হিসেবে চিহ্নিত করা হয়। এই সময় আরবের মানুষ বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত ও বিচ্ছিন্ন ছিল। দেশে কোনো সুগঠিত শাসন ব্যবস্থা বা আইন শৃঙ্খলার অস্তিত্ব ছিল না। তখন আরবে কোনো ধর্ম প্রচারকের আবির্ভাব হয়নি, কোনো ধর্মগ্রন্থ রচিত হয়নি বা কোনো ধর্মীয় মতবাদও গড়ে ওঠেনি। সামাজিক ও নৈতিক জীবনযাত্রা ছিল নিম্নমানের। তাই ইতিহাসবিদ পি.কে. হিট্টি বলেছেন যে এই সময় আরবে আদিম যুগের পরিস্থিতি বিরাজমান ছিল। মানে ইসলাম ধর্ম আসার আগে, ইসলামের আগে আরব ছিল একদম অজ্ঞানতার যুগ আর কি। দুই, ইসলামী প্রজাতন্ত্র। পরবর্তীকালে হযরত মুহাম্মদ 570 থেকে 632 খ্রিস্টাব্দ আরবে ইসলাম ধর্ম প্রবর্তনের মাধ্যমে সেখানকার বহুদা বিচ্ছিন্ন জাতি গোষ্ঠীকে এক সূত্রে বাঁধেন। তিনি আরবের মদিনা শহরকে কেন্দ্র করে এক ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি নিজে এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হন। হযরত মুহাম্মদের মৃত্যুর পরবর্তীকালে যারা প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতেন তাদের বলা হতো খলিফা। খলিফা কাদের বলা হতো? হযরত মুহাম্মদের মৃত্যুর পরে যে হযরত মুহাম্মদের প্রতিষ্ঠিত যে মদিনা শহরকে তিনি যে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, সেই প্রজাতন্ত্রের যারা রাষ্ট্রপ্রধান হতো তাদের বলা হতো খলিফা। খলিফার অর্থ দেখো, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। হযরত মুহাম্মদের মৃত্যুর পরবর্তীকালে তার বিশাল প্রজাতান্ত্রিক সাম্রাজ্যের শাসন পরিচালনার জন্য এমন শাসকের প্রয়োজন ছিল যিনি একদিকে দেশ শাসন করবেন এবং অন্যদিকে ইসলামের আদর্শ, নিয়ম কানুন ও ধর্মীয় বিধিনিষেধ রক্ষা করবেন। খলিফা হলেন সেই ইসলামীয় শাসক যিনি প্রজাতন্ত্রের শাসক, ইসলামের প্রচারক, ইসলামের ধর্মীয় রীতিনীতির রক্ষক এবং প্রধান বিচারক। অর্থাৎ যারা ইসলামী ব্যবস্থা অনুসারে মুহাম্মদ প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতান্ত্রিক রাষ্ট্রের শাসন পরিচালনা করেন এবং মুহাম্মদ প্রবর্তিত ধর্মের সর্বোচ্চ নেতৃত্ব দেন, তারাই খলিফা নামে পরিচিত। এবার দেখো আরবের খলিফাতন্ত্রের সর্বজনীনতা। হযরত মুহাম্মদের মৃত্যু 632 খ্রিস্টাব্দের পর মুহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ হযরত আবু বকর আরবে খলিফাদের শাসনের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে খলিফাদের প্রতিটি পর্বের শাসনকাল, বিশেষ করে প্রতিষ্ঠার পরবর্তী 300 বছর মুসলিম দুনিয়ায় খলিফাতন্ত্রের রাষ্ট্র নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আদর্শের সর্বজনীন প্রসার ঘটে। এই প্রসারের ক্ষেত্রে আরবে প্রথম 3টি পর্বের খলিফাদের শাসনকালে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে খোলাফায়ে রাশেদিন বা পবিত্র খলিফাদের শাসনকাল 632 থেকে 661 খ্রিস্টাব্দ। 2, উমাইয়া বংশের খলিফাদের শাসনকাল 661 থেকে 750 খ্রিস্টাব্দ এবং 3, আব্বাসীয় বংশের খলিফাদের শাসনকাল 750 থেকে 1258 খ্রিস্টাব্দ। এই খলিফারা বিশ্বের মুসলিম জনগণের উপর সর্বজনীন কর্তৃত্ব স্থাপন করে তাদের ওই ধর্মীয় ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন। রাজনৈতিক অগ্রগতি ও ইসলামের প্রসারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলিম দুনিয়ায় আরবের এই খলিফাদের সর্বজনীন ক্ষমতা নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল। খলিফাদের শাসন প্রণালীর অনুকরণে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম ও শাসকদের শাসন কাঠামোটি গড়ে উঠেছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম শাসকদের কাছে আরবদের খলিফাদের শাসন একটি আদর্শ কাঠামো হিসেবে গৃহীত হয়েছিল। খলিফাদের আমলে সাংস্কৃতিক ধারাটিও মুসলিম দুনিয়ায় সর্বজনীনভাবে গৃহীত হয়েছিল। 1, খোলাফায়ে রাশেদিনের আমল। আরবে হযরত আবু বকর 632 খ্রিস্টাব্দে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পরবর্তী প্রথম 4 জন খলিফাকে পবিত্র খলিফা বা খোলাফায়ে রাশেদিন বা সত্য ও ন্যায়ের পথিক, খোলাফায়ে রাশেদিন মানে হচ্ছে সত্য ও ন্যায়ের পথিক বলা হয়। এই 4 জন খলিফার নাম ও তার রাজত্বকাল ছিল এরকম। খলিফাদের নাম হচ্ছে হযরত আবু বকর, শাসন হচ্ছে 632 থেকে 634 খ্রিস্টাব্দ, শাসনকাল হিজরি সাল হচ্ছে 11 থেকে 13। হযরত ওমর ফারুক 634 থেকে 644 খ্রিস্টাব্দ, আর হিজরি শাসনকাল হচ্ছে হিজরি সাল অনুসারে হচ্ছে 13 থেকে 24। এরপরে হযরত ওসমান গনি 644 থেকে 656, আর হিজরি সাল হচ্ছে 24 থেকে 36। এরপরে হযরত আলী 656 থেকে 661, হিজরি সাল হচ্ছে 36 থেকে 41। রাজনৈতিক অগ্রগতি ও ইসলামের প্রসার। 1, হযরত আবু বকর। 1 হচ্ছে মহানুভবতা। প্রথম খলিফা হযরত আবু বকর ছিলেন আরবের একজন ধনী ব্যবসায়ী, সত্যবাদী, সজ্জন মানুষ। তিনি ইসলামের প্রসারে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেন এবং এই কাজে তার ব্যবসার অর্থ অকাতরে ব্যয় করেন। হযরত মুহাম্মদ একদা নিজেই মন্তব্য করেন যে আবু বকরের ধন সম্পদের মতো আর কারো ধন সম্পদ আমাকে এতটা সাহায্য করেনি। একদা হযরত মুহাম্মদ তাকে জিজ্ঞাসা করেন, তুমি তো তোমার সবই দান করে দিলে, পরিবারের জন্য কি রেখে এসেছো? উত্তরে আবু বকর জানান, তাদের জন্য আল্লাহর রসুলকে রেখে এসেছি। 2, মুক্তিদাতা। একদা বিলাল নামে আবিসিনিয়ার এক কৃতদাস সদর্পে প্রচার করেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এতে ক্ষিপ্ত হয়ে বিলালের প্রভু তাকে আরবের তপ্তবালিতে শুয়ে জ্বলন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করেন। এই কঠোর অত্যাচার সত্ত্বেও বিলাল আহাদ
আহাদ, ঈশ্বর এক বলে চিৎকার করেন। এই নির্যাতনের খবর শুনে আবু বকর নিজের অর্থ দিয়ে বিলালকে ক্রয় করে তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। এরূপ আবু বকর মুক্তিদাতা নামে পরিচিত হন। 3. আধিপত্যের প্রতিষ্ঠা। আবু বকর খলিফা পদে বসার পর আরবের বিভিন্ন গোষ্ঠীর মানুষ যাকাত অর্থাৎ কর দিতে অস্বীকার করে বিদ্রোহ করেন। ফলে দেশের নানা প্রান্তে অশান্তি ছড়ায়, বিভিন্ন নতুন ধর্ম প্রচারকের আবির্ভাব ঘটে। এই পরিস্থিতিতে তিনি অন্তত 11 বার অভিযান চালিয়ে আরবে ইসলামের কর্তৃত্ব সুদৃঢ় করেন। তার সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মাত্র 6 মাসের মধ্যে সমগ্র মধ্য আরবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। বহু নতুন অঞ্চলে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। এরপরে হযরত ওমর ফারুক। এক হচ্ছে প্রথম জীবনে ইসলামের ঘোর বিরোধী হযরত ওমর ফারুক একদা তরবারি নিয়ে হযরত মুহাম্মদকে হত্যা করতে ছুটে গিয়েছিলেন, কিন্তু কোরআনের পবিত্র বাণী শুনে তার মন পরিবর্তন ঘটে। আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে যা কিছু আছে তা সবই আল্লাহর মহিমা ঘোষণা করে। তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। কোরআনের এই বাণী ওমরের হৃদয় তন্ত্রীতে ঝড় তোলে। এরপর তিনি হযরত মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 2. বিভিন্ন অভিযান। খলিফা পদে বসে ওমর ফারুক রাজনৈতিক অগ্রগতি ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তার সেনাবাহিনী সিরিয়ার বিভিন্ন শহর ও যীশু খ্রিস্টের পবিত্র জেরুজালেম দখল করে। এছাড়া তিনি মিশর, কুর্দিস্তান, আর্মেনিয়া সহ আরো কয়েকটি স্থানে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপরে হযরত ওসমান গনি। এক হচ্ছে অভিযান। খলিফা ওসমান গনির শাসনকালে ইসলামের জয়যাত্রা অব্যাহত থাকে। তার আমলে বালক, হিরাট, কাবুল, গজনি, দক্ষিণ পারস্য ও এশিয়া মাইনরে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। এরপর আফ্রিকায় সিরিয়ায় গোলযোগ শুরু হলে সেখানে পুনরায় আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং সাইপ্রাস দ্বীপে ইসলামের অধিকার স্থাপন করেন। 2 হচ্ছে সংস্কার। কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও ওসমান গনির চরিত্রে সততা, কর্তব্যপরায়ণতা ও প্রজাহিতোষণা লক্ষ্য করা যায়। তিনি বহু রাস্তাঘাট ও বাগান তৈরি করেন, খাল খনন করেন এবং নিরাপত্তার উদ্দেশ্যে পুলিশি চৌকি স্থাপন করেন। তার মহত্ব প্রকাশ করতে গিয়ে একদা স্বয়ং হযরত মুহাম্মদ উক্তি করেছিলেন, আমি স্বর্গের দুয়ারে ওসমানের নাম লেখা দেখেছি, ঈশ্বরের সিংহাসনের পিছনে তার নাম লেখা দেখেছি, আমি তার নাম লেখা দেখেছি সর্বশ্রেষ্ঠ দেবদূত গ্যাব্রিয়েলের ডানার ওপর। হযরত আলী। দেখো, ওসমান গনি নিহত হওয়ার পর চতুর্থ খলিফা হিসেবে হযরত আলীর নাম ঘোষিত হলে গৃহযুদ্ধ বেঁধে যায়। প্রথম দিকে তিনি কিছু সাফল্য পেলেও পরবর্তীকালে সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়ার কর্তৃত্ব মেনে নিতে বাধ্য হন। হযরত আলী 661 খ্রিস্টাব্দ এক আততায়ীর হাতে নিহত হলে পবিত্র খলিফাদের রাজত্বকাল শেষ হয়। এরপরে শাসন ব্যবস্থা। দেখো, হযরত ওমর ফারুক প্রবর্তিত শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে খোলাফায়ে রাশেদিনের যুগে শাসন ব্যবস্থা গড়ে ওঠে। এক মন্ত্রণা পরিষদ শাসন কার্য পরিচালনার কাজে সহায়তার জন্য মজলিস শুরা নামে একটি মন্ত্রণা পরিষদ ছিল। এই পরিষদ শাসন কার্যে খলিফাকে পরামর্শ দিত। 2. নাগরিকদের অধিকার। শাসন কার্য পরিচালনায় নাগরিকদের কিছু অধিকার ছিল। সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করা হতো। 3. রাজস্ব ব্যবস্থা। পবিত্র খলিফাদের রাজত্বের প্রথম দিকে ইসলাম অনুমোদিত জাকাত বা ধনীদের উপর ধার্য কর, জিজিয়া অমুসলমানদের উপর ধার্য কর, খারজ নব্য বিজিত অঞ্চলের অমুসলমানদের উপর ধার্য ভূমিকর, খামোস যুদ্ধের দ্বারা লুণ্ঠিত সম্পদ ও উসর মুসলমান ভূমধ্যিকারীদের উপর ধার্য ভূমিকর নামে 5টি কর আদায় করা হতো। এছাড়া পরবর্তীকালে আলফে বিজিত রাজা, রাজকুমার ও অভিজাতদের উপর উৎপাদনের উপর ধার্য কর, উসুর অমুসলমান ব্যবসায়ীদের উপর ধার্য কর প্রভৃতি নতুন করের প্রচলন ঘটে। 4. বায়তুল মাল। রাষ্ট্র থেকে আদায় করা রাজস্ব জমা রাখার উদ্দেশ্যে বায়তুল মাল নামে একটি সরকারি কোষাগার প্রতিষ্ঠা করা হয়। 5. প্রাদেশিক শাসন। সাম্রাজ্যের আয়তন ক্রমশ বৃদ্ধি পেলে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করা এবং প্রতিটি প্রদেশে একজন করে ওয়ালি বা গভর্নর নিযুক্ত হন। 6. বিচার ব্যবস্থা। ন্যায় ও সততার ভিত্তিতে খলিফাদের বিচার ব্যবস্থা গড়ে উঠেছিল। দেশের সর্বোচ্চ বিচারপতি ছিলেন স্বয়ং খলিফা। তিনি বিচার কার্য পরিষদের উদ্দেশ্যে প্রতিটি প্রদেশে একজন করে কাজী নিয়োগ করতেন। 7. জনকল্যাণ। খলিফাগণ জনকল্যাণের উদ্দেশ্যে পান্থশালা, কোষাগার, রাস্তাঘাট, সেতু প্রভৃতি নির্মাণ করতেন। সমাজ। খোলাফায়ে রাশেদিনের আমলে আরবের সমাজ জীবন ছিল সরল ও অনাড়ম্বর। এক অনাড়ম্বর জীবনযাপন। খলিফাগণ খুবই সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। তারা খুবই ক্ষুদ্র কুটিরে বাস করতেন। খলিফা হযরত ওমরের একটি মাত্র জামা ছিল, তাতে বহু জোড়াতালি ছিল। 2. সমান অধিকার। এই সময় আরবের মুসলিম সমাজে মানুষ সম অধিকার ও মর্যাদা ভোগ করত। আইনের চোখে খলিফা ও সাধারণ মানুষ সকলেই সমান ছিলেন। 3. সামাজিক শ্রেণী। এ যুগে সমাজে 3টি প্রধান শ্রেণী ছিল, যথা 1. প্রথম শ্রেণীভুক্ত আনসার, মুহাজির এবং বিভিন্ন আরব গোত্রের মুসলমান। 2. শ্রেণীভুক্ত ছিল বিজিত দেশগুলির মুসলমান এবং 3য় শ্রেণীভুক্ত ইহুদি, খ্রিস্টান, পার্সিক প্রভৃতি অমুসলমান। 4. জাঁকজমক। সমাজের ধনী ব্যক্তিরা জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেন। 5. সঙ্গীত চর্চা। আরবের মানুষ সঙ্গীতের যথেষ্ট অনুরাগী ছিল। সঙ্গীত ছিল অবসর বিনোদনের অন্যতম অঙ্গ।
ছয় দাসপ্রথা। এই যুগে আরবে দাসপ্রথা প্রচলিত ছিল, তবে এই সময় দাসদের অবস্থার উন্নতি ঘটেছিল। খলিফাগণ দাসদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং এরই প্রথা উচ্ছেদেরও চেষ্টা করেছিলেন। এটি সংস্কৃতি। এক, স্থাপত্য। খলিফাদের আমলে আরবের সর্বত্র বহু মসজিদ নির্মিত হয়। মসজিদগুলি মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ও নামাজের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 2, শিক্ষা। খোলাফায়ে রাশেদিন এর আমলে আরবে শিক্ষা ব্যবস্থা যথেষ্ট প্রসার করে। খলিফাগণ শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন। মসজিদগুলি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও কাজ করত। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে গৃহে শিক্ষাদান চলত। কোরআন শরীফের ব্যাখ্যা, আরবি ব্যাকরণ, অঙ্ক, দর্শন প্রভৃতি বিষয়ে চর্চা হতো। 2, উমাইয়া বংশের আমল 611 থেকে 750। খোলাফায়ে রাশেদিন এর সর্বশেষ খলিফা হযরত আলী নিহত হওয়ার 661 খ্রিস্টাব্দের পর তার পুত্র হাসান ছিলেন খলিফা পদের দাবিদার, কিন্তু সিরিয়ার শাসনকর্তা উমাইয়া বংশের সন্তান মুয়াবিয়ার বিরোধিতায় তিনি দাবি ত্যাগ করেন। এরপর মুয়াবিয়া বা মাবিয়া 661 থেকে 680 খ্রিস্টাব্দে খলিফা হন। ফলে আরবে উমাইয়া বংশের খলিফাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর তার প্রতিদ্বন্দ্বী হাসানকে হত্যা করতে মুয়াবিয়া হাসানের স্ত্রী জায়দার সঙ্গে ষড়যন্ত্র করেন। 1 লক্ষ দিরহাম বা মুদ্রা লাভ ও মুয়াবিয়ার রাজ পরিবারের খলিফার পুত্রবধূ হওয়ার প্রস্তাব পেয়ে জায়দা তার স্বামী হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর জায়দাকে 1 লক্ষ দিরহাম দিয়ে মুয়াবিয়া বলেন, যে মহিলা তার স্বামীকে হত্যা করে তাকে আমার পুত্রবধূ করতে পারি না। এক, রাজনৈতিক অগ্রগতি ও ইসলামের প্রসার। সাম্রাজ্য ও ইসলামের প্রসারে মুয়াবিয়া, তার পুত্র ইয়াজিদ ও উমাইয়া বংশের পরবর্তী খলিফাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এক হচ্ছে মুয়াবিয়ার আমলে পূর্ব ও পশ্চিম উভয় দিকে ইসলামের প্রসার করে। তিনি পশ্চিম দিকে উত্তর আফ্রিকা দখল করে আরো সামনের দিকে অগ্রসর হয়ে আটলান্টিক মহাসাগরে তিনি উপনীত হন। সমুদ্রের বিশাল জলরাশি তার অগ্রগতি রোধ করলে তিনি আক্ষেপ করে বলেন যে, হে আল্লাহ, যদি এই বিশাল সমুদ্র আমার অন্তরায় না হতো তাহলে আমি আরো দেশ জয় করতাম এবং তোমার ধর্ম ও নামের মহিমা প্রচার করতাম। মুয়াবিয়ার সেনাদল পূর্ব দিকে কাবুল, কান্দাহার, সমরকন্দ, গজনি, মাকরান, সিন্ধুর নিকটবর্তী অঞ্চল প্রভৃতি দখল করে। 2, ইয়াজিদ 680 থেকে 683 খ্রিস্টাব্দে খলিফা পদে বসলে হোসেনের সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বীর বিক্রমে যুদ্ধ করে 2 শিশু পুত্র সহ হোসেন কারবালার মাঠে মৃত্যুবরণ 680 খ্রিস্টাব্দে করেন। এই মৃত্যুদিনটি মুসলিম ধর্মাবলম্বীরা মহরম হিসেবে পালন করেন। ইয়াজিদের আমলেও ইসলামের প্রসার অব্যাহত থাকে। তিনি পরবর্তী খলিফাগণ ইয়াজিদের পরবর্তী খলিফাদের আমলেও খলিফা সাম্রাজ্য ও ইসলামের প্রসার অব্যাহত থাকে। এই পর্বের প্রসারে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন আব্দুল মালিক, প্রথম আল ওয়ালিদ, সুলেমান প্রমুখ। উমাইয়া বংশের শাসনের শেষ দিকে তাদের সাম্রাজ্যের সীমানা ফ্রান্সের দক্ষিণ অংশ, পর্তুগাল ও স্পেন সহ ভূমধ্যসাগরের বিভিন্ন দ্বীপ, আফ্রিকার পশ্চিমে জিব্রাল্টার প্রণালী থেকে পূর্বে সুয়েজ খাল এবং এশিয়ার সিনাই মরুভূমি থেকে পূর্বে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত হয়। 2 হচ্ছে শাসন ব্যবস্থা। 1, বংশানুক্রমে রাজতন্ত্র। মুয়াবিয়া খলিফা পদে বসে তার পুত্র ইয়াজিদকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়নের মাধ্যমে বংশানুক্রমে রাজতন্ত্রের সূচনা করেন। এজন্য ঐতিহাসিক মুরে বলেছেন, মুয়াবিয়ার দামাস্কাসের সিংহাসনে আরোহণ খিলাফতের সমাপ্তি এবং রাজতন্ত্রের সূচনা করে। এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার শীর্ষে অবস্থান করতেন স্বয়ং খলিফা। শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্বের কোনো সুযোগ ছিল না। 2, কেন্দ্রীয় শাসন। কেন্দ্রীয় শাসন পরিচালনার উদ্দেশ্যে প্রশাসনকে 5টি অংশে বিভক্ত করা হয়। প্রতিটি বিভাগ পৃথক পৃথক দায়িত্ব পালন করত। কেন্দ্রের রাজস্ব বিভাগ রাষ্ট্রের আয় ব্যয় হিসাব রাখত। 2, প্রাদেশিক শাসন। উমাইয়া যুগে সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করা হতো। খলিফা কর্তৃক নিযুক্ত ওয়ালি বা গভর্নর ছিলেন প্রধান শাসনকর্তা। তার প্রধান কাজ ছিল প্রদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, বিদ্রোহ দমন ও আইন ভঙ্গকারীকে শাস্তি দান। 4, ডাক ব্যবস্থা। এ যুগে আরবে ডাক ব্যবস্থার প্রচলন ঘটে। ঘোড়া বা উটের দ্বারা প্রথম শুরু সরকারি কাজে এবং পরে সাধারণ মানুষের কাজে এই ডাক ব্যবস্থা ব্যবহার করা হতো। 5, বায়তুল মাল। এ যুগে বায়তুল মাল বা সরকারি কোষাগারের সম্পত্তি খলিফাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। 6, রাজস্ব ব্যবস্থা। এ যুগে প্রধান রাজস্বগুলো ছিল: 1 হচ্ছে খারজ, 2 জিজিয়া, 3 জাকাত, 4 বাণিজ্য শুল্ক, 5 করদ রাজ্য থেকে প্রাপ্ত কর, 6 যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদের 1/5, 7 উৎসব উপলক্ষে কর, 8 আলফে প্রভৃতি। সমাজ। 1 হচ্ছে ভোগবিলাস। উমাইয়া খলিফাদের শাসনকালে খলিফাদের সামাজিক জীবনে ভোগবিলাস ও আড়ম্বর বৃদ্ধি পেয়েছিল। বহু খলিফার আমলে মদ্যপান, উপপন্থী রাখা, নর্তকীর সঙ্গলা প্রভৃতি প্রচলন ছিল। 2, সামাজিক শ্রেণীবিভাগ। এ যুগের সমাজে প্রধানত 4টি শ্রেণীর অস্তিত্ব ছিল। 1 হচ্ছে অভিজাত। অভিজাত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল খলিফার পরিবারবর্গ, উচ্চপদস্থ রাজকর্মচারী প্রভৃতি আরবীয় মুসলমানগণ। 2, মাওয়ালি। নবদীক্ষিত মুসলমানরা মাওয়ালি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। 3, জিম্মি। ইহুদি, খ্রিস্টান, পার্সিক অন্যান্য অমুসলমানরা এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তারা জিজিয়া কর দিয়ে মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা লাভ করত। 4, দাস। দাস ছিল সমাজের সর্বনিম্ন সম্প্রদায়। প্রধানত যুদ্ধবন্দীরা দাসে পরিণত হতো। দাস ক্রয় বিক্রয় এই যুগে একটি লাভজনক ব্যবসা হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
তিন, নারীর অবস্থা। সমাজে পর্দা প্রথার প্রচলন থাকলেও এই যুগে নারীদের যথেষ্ট মর্যাদা ও স্বাধীনতা ছিল। অনেক নারী জ্ঞান, কাব্য ও সৌন্দর্য চর্চা করত। চার, পোশাক। এই যুগে খলিফাগণ নামাজে যোগ দেওয়ার সময় বিশেষ ধরনের সাদা পোশাক পরতেন। সাধারণ মানুষ এই যুগে সুদৃশ্য ও জাঁকজমক পোশাক পরত। বোরখা প্রথারও প্রচলনও ছিল। ডি, সংস্কৃতি। উমাইয়া বংশের আমলে সংস্কৃতির বিভিন্ন শাখায় যথেষ্ট অগ্রগতি ঘটে। এক, শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা। উমাইয়া বংশের খলিফাগণ শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। বহু মূল্যবান গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হয়েছিল। দুই, কাব্যচর্চা। এই যুগে কাব্যচর্চার অগ্রগতি ঘটে। ইবন আবু রাবিয়া, জামিল, জারির, ফরাজদাক, আকতাল প্রমুখ কবি জন্মগ্রহণ করেন। লায়লা মজনুর স্বর্গীয় প্রেম কাহিনী বিষয়ক গীতি কবিতা এ যুগে রচিত হয়। তিন, ইসলামীয় সভ্যতার কেন্দ্র। এ যুগে মক্কা, মদিনা, বসরা, কুফা, দামাস্কাস প্রভৃতি শহর ইসলামী সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মুসলিম দুনিয়ায় গুরুত্বের বিচারে প্রথমে মক্কা, তারপরে মদিনায় স্থান লাভ করে। চার, বিজ্ঞান চর্চা। এ যুগে জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, রসায়ন শাস্ত্র প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় যথেষ্ট অগ্রগতি ঘটে। পাঁচ, সঙ্গীত। সঙ্গীত চর্চা উমাইয়া শাসনকালে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। খলিফাগণ বিভিন্ন সঙ্গীত শিল্পীর পৃষ্ঠপোষকতা করেন। সমাজ, ধর্ম, প্রেম, ভালোবাসা নিয়ে বহু গান রচিত হয়। ছয়, স্থাপত্য। উমাইয়া খলিফাদের পৃষ্ঠপোষকতায় স্থাপত্য শিল্পে যথেষ্ট অগ্রগতি ঘটে। মসজিদে মিনার নির্মাণ শুরু হয়। জেরুজালেমের কুবাতুল সাকরা মসজিদ, দামাস্কাসের উমাইয়া মসজিদ, বিভিন্ন স্মৃতিস্তম্ভ প্রভৃতি এ যুগের স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। তিন, আব্বাসীয় বংশের আমল। উমাইয়া বংশের পতন 750 খ্রিস্টাব্দের পর আবুল আব্বাস 750 থেকে 754 খ্রিস্টাব্দে খলিফা পদে বসে আরবে আব্বাসীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন। ইসলাম, শাসন, সমাজ, সংস্কৃতি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে আব্বাসীয় শাসনকালে যথেষ্ট অগ্রগতি ঘটে। এক, রাজনৈতিক অগ্রগতি ও ইসলামের প্রসার। আবু জাফর আল মনসুর। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুরের আমলে 754 থেকে 775 খ্রিস্টাব্দে সাম্রাজ্য ও ইসলামের প্রকৃত প্রসার শুরু হয়। তিনি বিভিন্ন স্থানের বিদ্রোহ দমন করেন এবং তারা তাবারিস্তান, গিলান, দায়লাম ও এশিয়া মাইনরের বিভিন্ন অঞ্চল নিজ সাম্রাজ্যভূত করেন। দুই, হারুন আল রশিদ। আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ খলিফা ও আরব উপন্যাসের মহানায়ক হারুন আল রশিদের 786 থেকে 809 খ্রিস্টাব্দে আমলে খিলাফতের গৌরব সর্বোচ্চ সীমায় পৌঁছায়। তিনি বাইজান্টিয়ান সাম্রাজ্যের হিরাক্লিয়া ও টিরানা দখল করেন এবং বাগদাদ নগরীর মর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। তিনি একদা গর্ব করে সূর্যকে উদ্দেশ্য করে বলেন, হে সূর্য, যেটা খুশি আলো ছড়িয়ে দাও, কিন্তু তা যেন কখনোই আমার সাম্রাজ্যের বাইরে না হয়। তিন, পরবর্তী খলিফাদের আমল। হারুন আল রশিদের পরবর্তী খলিফাদের আমলে সাম্রাজ্য ইসলামের প্রসার বহুল অংশে ব্যাহত হলো, তা কখনোই একেবারে থেমে থাকেনি। তারা বিভিন্ন ক্রুসেডেও সাফল্যের পরিচয় দিয়েছে। বি, শাসন ব্যবস্থা। এক হচ্ছে খলিফার একাধিপত্য। আব্বাসীয় শাসনে খলিফার সর্বময় কর্তৃত্ব স্থাপিত হয়েছিল। তারা ছিলেন একাধারে সর্বোচ্চ শাসক ও মুসলিম সমাজে ধর্মীয় নেতা। দুই, কেন্দ্রীয় শাসন। কেন্দ্রীয় শাসন পরিচালনার উদ্দেশ্যে খলিফাগণ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেন। এগুলো বিভিন্ন বিভাগের কাজ দেখাশোনা করত। তিন, রাজস্ব ব্যবস্থা। আব্বাসীয় শাসনকালে ভূমিকর, আয়কর, জিজিয়া, জাকাত, আমদানি কর, বাণিজ্য শুল্ক, লবণ কর প্রভৃতি আদায় করা হতো। চার, বিচার ব্যবস্থা। আব্বাসীয় বিচার ব্যবস্থায় সাম্য নিরপেক্ষ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কাজী বিচার বিভাগ পরিচালনা করতেন, তার সহায়তা করতেন আদল নামে কর্মচারী। পাঁচ, প্রাদেশিক শাসন। সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে প্রতিটি প্রদেশের শাসনভার আমির নামে উচ্চ পদস্থ কর্মচারীর হাতে ন্যস্ত হয়েছিল। খলিফার দ্বারা নিযুক্ত এই আমিরগণ তাদের কাজের জন্য খলিফার কাছে দায়বদ্ধ থাকতেন। সি, সমাজ। এক হচ্ছে আভিজাত্যের অবসান। আব্বাসীয় আমলে সামাজিক ক্ষেত্রে আরব আভিজাত্যের অবসান ঘটে। খাঁটি আরব জাতির সঙ্গে অন্যান্য জাতির সংমিশ্রণে বহু মিশ্র জাতির সৃষ্টি হয়। দুই, নারীর অবস্থা। এই যুগে নারীরা রাজকার্য, সাহিত্য, সঙ্গীত প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছিল। তারা পুরুষের মতো চলাফেরার স্বাধীনতা ভোগ করত, তবে পর্দা প্রথার প্রচলন হলে নারী স্বাধীনতা যথেষ্ট খর্ব হয়। সি বা তিন, দাসপ্রথা। সমাজে দাসপ্রথার প্রচলন ছিল, তবে দাসদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হতো। চার, সাম্য। সামাজিক ক্ষেত্রে এ যুগে সাম্য নীতিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। অমুসলমানরা ধর্মীয় ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা ভোগ করত। পাঁচ, অবসর বিনোদন। সাধারণ মানুষ দাবা, পোলো, ঘোড়দৌড়, কুস্তি প্রভৃতি খেলে ও শিকার করে অবসর যাপন করত। ছয়, ধনীদের জাঁকজমক। খলিফা উচ্চ পদস্থ কর্মচারী ও ধনী ব্যক্তির অত্যন্ত বিলাসবহুল জীবন কাটাতেন। তাদের সমাজে মদ্যপান, নর্তকী ও গায়িকার সান্নিধ্য প্রভৃতি ছিল সাধারণ বিষয়। ডি, সংস্কৃতি। আব্বাসীয় খলিফাদের আমলে আরবের সংস্কৃতির বিভিন্ন শাখায় অভূতপূর্ব অগ্রগতি ঘটে। এজন্য এই যুগে ইসলামের স্বর্ণ যুগ বলে অভিহিত করা হয়। এক, জ্ঞান চর্চা। এই যুগে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দর্শন শাস্ত্রের পুনরুত্থান ঘটে। বহু প্রাচীন গ্রিক শাস্ত্রের যুগে আরবি ভাষায় অনুদিত হয়। ইতিহাস, ভূগোল এবং সাহিত্যে যথেষ্ট চর্চা হয়। আল কিন্দি, আল ফারাবি, আল বেরুনি, আল গাজালি
ইবনে রুশদি, ইবনে সিনা, ইবনে খালদুন, ইবন বতুতা প্রমুখ ছিলেন এ যুগের বিখ্যাত পণ্ডিত। 2. বিজ্ঞান। এ যুগে আরবে গণিত শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় যথেষ্ট উন্নতি ঘটে। 3. ইসলামী জ্ঞানের প্রসার। আব্বাসী আমলের জ্ঞান চর্চা ইউরোপে স্থানান্তরিত হয়, ফলে ইউরোপে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি শুরু হয়। আরবের বীজগণিত, চিকিৎসাবিদ্যা, রসায়ন শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র প্রভৃতি ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। যার ইতিহাস ও সাহিত্য। এ যুগে আরবে ইতিহাস ও সাহিত্য চর্চার অভূতপূর্ব অগ্রগতি ঘটে। এ যুগের বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আলক কালবি, ইবনে ইসহাক, আল বালাজুরি, আল দিনাওয়ারি, আল তাবারি, আল মাসুদি প্রমুখ। বিখ্যাত সাহিত্যিক ছিলেন ইস্পাহানি, ইবনে খালিকন, আনসারি, রুমি প্রমুখ। 5. স্থাপত্য শিল্প। মসজিদ নির্মাণ ছাড়াও এ যুগে সমাধি সৌধ, সরকারি ভবন, রাজপ্রাসাদ, দুর্গ প্রভৃতি বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। রাজধানী বাগদাদ নগরী বহু মসজিদ, প্রাসাদ ও অট্টালিকা শোভিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল খলিফার প্রাসাদ। 6. চিত্রশিল্প। ইসলাম চিত্রশিল্পকে স্বীকৃতি না দিলেও এ যুগে চিত্রশিল্পের অগ্রগতি ঘটে। এ যুগে বিভিন্ন প্রাসাদ ও প্রাচীরের দেয়াল নানা ধরনের দৃশ্য আঁকা হতো। 7. অন্যান্য শিল্প। এ যুগের অন্যান্য যেসব শিল্পের অগ্রগতি ঘটে সেগুলোর মধ্যে অন্যতম ছিল সঙ্গীত, হস্তশিল্প ইত্যাদি। আরবের বাইরে খলিফাতন্ত্রের প্রভাব। আরবের বাইরে বিভিন্ন দেশের মুসলিম সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আরবের খলিফাতন্ত্রের সর্বজনীন প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। যেমন 1. ধর্মীয় কাজ সম্পাদন, মসজিদে সমাবেত নামাজ পরিচালনা, শুক্রবারের আনুষ্ঠানিক ভাষণে খুতবা পাঠ, সমবেত প্রার্থনায় ইমামের কাজ নির্ধারণ প্রভৃতি ক্ষেত্রে আরবের খলিফা যে রীতিনীতির প্রচলন করেছিলেন সেই রীতিনীতি পরবর্তীকালে মুসলিম দুনিয়ায় গৃহীত হয়। 2. সামরিক কাজ। রাষ্ট্রের সর্বোচ্চ শাসক ও প্রধান সেনাপতি হিসেবে আরবের খলিফাগণ অন্যান্য সেনাপতিদের নিয়োগ, বিদেশের বিরুদ্ধে সেনা অভিযান প্রেরণ প্রভৃতি কাজ করতেন। এই ধারা পরবর্তীকালে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে চালু হয়। 3. বিচার কার্য। রাষ্ট্রের প্রধান বিচারক হিসেবে খলিফাগণ বিচার পরিচালনা করতেন এবং বিভিন্ন প্রদেশে এবং শহরে বিচারক নিয়োগ করতেন। বিভিন্ন মুসলিম রাষ্ট্রে বিচার ব্যবস্থায় খলিফা প্রবর্তিত বিচার কার্য বিষয়ক এই রীতিনীতির প্রচলন ঘটে। 4. রাজস্ব ব্যবস্থা। আরবের খলিফাগণ কোরআন নির্দেশিত 4 প্রকার কর। 1 হচ্ছে জাকাত, যেটা হচ্ছে স্বেচ্ছাদান। 2. জিজিয়া, অমুসলমানদের প্রদেয় ধর্মকর। 3. খারজ, ভূমি রাজস্ব ও খামোশ, খনিজ দ্রব্যের উপর কর আদায় করতেন। পরবর্তীকালে অধিকাংশ মুসলিম রাষ্ট্রে খলিফা প্রবর্তিত অনুরূপ রাজস্ব ব্যবস্থা চালু হয়। 5. স্পেনে খলিফাতন্ত্র। উমাইয়া খলিফাদের আমলে আরবরা 711 খ্রিস্টাব্দে মতান্তরে 712 খ্রিস্টাব্দে ভিসিগতদের পরাজিত করে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। প্রথম দিকে স্পেন আরব সাম্রাজ্যের একটি অংশ বলে বিবেচিত হলো। প্রথম আব্দুর রহমান 756 থেকে 788 খ্রিস্টাব্দে নামে জনৈক উমাইয়া যুবক আরব থেকে পালিয়ে গিয়ে স্পেনে উমাইয়া বংশে 756 থেকে 1492 খ্রিস্টাব্দে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন। এই বংশের শাসক তৃতীয় আব্দুর রহমান 912 থেকে 961 খ্রিস্টাব্দে 929 খ্রিস্টাব্দে নিজেকে খলিফা বলে ঘোষণা করলে আরবের অনুকরণে স্পেনে খলিফাতন্ত্রের প্রসার ঘটে। 6. মিশরে খলিফাতন্ত্র। আবু আবদুল্লাহ নামে জনৈক শিয়া মুসলিম আরবের খলিফাতন্ত্র অনুকরণে 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার টিউনিশিয়ায় একটি পৃথক খলিফাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এটি ফাতেমীয় বংশ 909 থেকে 1171 খ্রিস্টাব্দে নামে পরিচিত। এখানেও আরবের খলিফাতন্ত্রের অনুকরণ লক্ষ্য করা গিয়েছিল। 7. তুরস্কে খলিফাতন্ত্র। আরবের খলিফাতন্ত্র দ্বারা প্রভাবিত মধ্যযুগে দ্বিতীয় মেহমেদ 1444 থেকে 1446 খ্রিস্টাব্দে এবং 1451 থেকে 1481 খ্রিস্টাব্দে এর আমল থেকে তুরস্কের অটোমান সুলতানগণ নিজেদের খলিফা বলে ঘোষণা করেন। অটোমান খলিফারা 1527 খ্রিস্টাব্দে মামেলুক সুলতানদের পরাজিত করে এবং আরবের বৃহদাংশ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। মধ্যযুগে ইউরোপের রাষ্ট্র ও সমাজ জীবনের অটোমান তুর্কি শাসনের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। এরপরে 8. ভারতের প্রভাব। ভারতের মুসলিম সমাজেও খলিফাতন্ত্রের প্রভাব পড়েছিল। সুলতানি আমলে ভারতের অধিকাংশ সুলতান প্রথম দিকে আরবের এবং পরবর্তীকালে অন্যান্য খলিফাদের প্রতি আনুগত্য জানিয়ে দিল্লির সুলতানি শাসন পরিচালনা করতেন। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার ক্ষমতা হ্রাস করা হলে ঔপনিবেশিক ভারতের মুসলিম সমাজ খলিফার সমর্থনে খিলাফত আন্দোলন শুরু করেছিল। এইভাবে বিশ্বের বৃহদাংশে দীর্ঘকাল কোনো না কোনোভাবে আরবের খলিফাতন্ত্রের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। এই পর্যন্তই। পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।